করুণ সুর ভেসে আসে। এই গভীর রাতে যখন ঘুমের ভারে নুয়ে পড়েছে সকল প্রাণ, তখনই যেন গোপন কথাটা নির্ভয়ে ডানা মেলে। আদিবা নিঃশব্দে হেঁটে যাচ্ছে করিডোর ধরে, উদ্দেশ্য নিজের ঘর। ভালো না লাগার ছাদ খোলা বারান্দায় একটু একাকী নির্জন সময় কাটাতে গিয়েছিল সে। এই ফাঁকে কখন যে সময় গড়িয়ে গভীর রাত হতে চলেছে তাই খেয়াল ছিল না আদিবার। রাতের নিস্তব্ধতা বাড়তেই ধীরে ধীরে উঠে চলে এসেছে সে। হাঁটতে হাঁটতে কানের প্রবেশ পথে হঠাৎই এক ফিসফিসে কণ্ঠস্বর এসে ধাক্কা দিল আদিবার। অন্য সময় হলে নিশ্চয় চলে যেত আদিবা, ব্যক্তিগত আলাপচারিতার সম্মান রক্ষায় চোখ ফিরিয়ে নিত। কিন্তু আজ এই শীতল রাতের রহস্যময় আবহাওয়ায় কৌতূহল তার পদচিহ্নকে আটকে রাখল। চলে যেতে নিয়েও কেন যেন থমকে গেল সে। এর অবশ্য কারণ আছে। অজানা কিছু হুট করে শুনলে আচমকায় মানুষের কৌতূহল প্রয়োজনের তুলনায় বহুগুণ বেড়ে যায়। আদিবাও তার বিপরীত নয়। অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে কিছু বলছে ফয়েজ আহমেদ আর রাহেলা বেগম, যা শোনা মাত্রই আদিবার শীতধারাবের ঠান্ডা স্রোত নেমে গেল। এতদিনের সুখময় দৃশ্যপটের আড়ালে যে এক অব্যক্ত অতীত লুকিয়ে আছে সে কি কখনো ভেবেছিল? তবুও তার চোখের দৃষ্টিতে খেলে গেল এক অদ্ভুত দীপ্তি। বাঁকা হেসে ধীরে ধীরে নিজের মোবাইলটা বের করল সে। আঙুলের ফাঁকে সেই আধুনিক যন্ত্রটি যেন এক শক্তিশালী অস্ত্র হয়ে উঠল। কাজ শেষে নিঃশব্দে পা টিপে টিপে সেখান থেকে প্রস্থান করল আদিবা। আর মনে মনে ছক কষতে লাগলো কালকে ঠিক কি বলবে মেঘকে। শ্রাবণ বসে আছে নিজের কক্ষে, নিস্তব্ধতার এক গভীর সুরঙ্গের অন্তর্গত বধিতে। তার করতলে ধরা এক টুকরো হলদেটে চিঠি, প্রবাহমান কালের নিদর্শন বয়ে আনা এক অনুপম শোকগাথা। কাগজের শিরাগুলো ধীরে ধীরে ক্ষয়ে গেছে, তবুও তার ভাঁজে লুকিয়ে থাকা অক্ষরগুলো এখনো জীবন্ত, এখনো দহনশীল। তার দৃষ্টি বারবার ফিরে আসে সেই শব্দমালার দিকে, কেননা এক অবিনাশী আকর্ষণের শৃঙ্খলে বাধা পড়ে আছে সে। এই চিঠি, যার প্রতিটি বাক্য তার মস্তিষ্কে শতবার অনুরণিত হয়েছে, তবুও যেন প্রতিবার নতুন করে আহত করে তাকে। একবার পড়লেই চলে এমনটা নয়, বারবার পড়তে হয়। প্রতিবার তার ভেতর এক নতুন ক্ষত জেগে ওঠে। এই চিঠি শুধু এক টুকরো কাগজ নয়, এ এক শিলালিপি, যেখানে খোদাই করা আছে তার জীবনের এক নির্মম সত্য। সময়ের প্রতিটি প্রবাহে সে এই সত্যকে ভুলে যেতে চেয়েছে, অথচ ভাগ্য যেন তাকে পুনরায় ফিরিয়ে আনে এই চিঠির কাছে, এই নির্মম উচ্চারণের সম্মুখীন করে। এটাই একমাত্র বস্তু যা সে সন্তর্পণে লুকিয়ে রেখেছে, না কোনো আবেগের কারণে আর না কোনো স্মৃতির মোহে, বরং এক গভীর দুঃসহ অবসম্ভাবী অনুধানে। এ কেবল কাগজের শৈলী লেখা কিছু বাক্য নয়, বরং তার অতীতের এক নিকষতম অন্ধকার, যা থেকে মুক্তি নেই, যা থেকে পরিত্রাণ নেই। শ্রাবণ ধীরে ধীরে চিঠিটা পাশে নামিয়ে রেখে দিল। চিঠির সাথে অতীতের এক ভারী অভিশাপ তার হাত থেকে সরে গিয়ে নিঃসম নীরবতায় অতলে ডুবে গিয়েছে। তারপর শূন্য দৃষ্টিতে তুলে নেয় একটি ছবি, চকচকে দৃষ্টিনন্দন বিভ্রম এক ছবি। হালকা কোমল আলোয় ছবির ফ্রেমে ধীরে ধীরে ফুটে ওঠে এক অনুপম মুখ, মেঘ, শ্রাবণের ফুল। কি আশ্চর্য মায়াবী মেঘের মুখশ্রী! যেন ঋতুচক্রের সকল সৌন্দর্য এসে থিতু হয়েছে এক দেহাতীত শিল্পকর্মে। রাত্রির নিঃসঙ্গ গভীরতার মতো অসীম আকর্ষণীয় তার চোখ দুটি, সেখানে কি যেন এক অলিখিত বেদনা মাখা রহস্য। নিখোঁজ নক্ষত্রের বিষাদমাখা আলো জমে আছে তার দৃষ্টির কোণে। দীর্ঘ চোখের পল্লবে এক অনিবর্জনীয় আকুলতা, ঠিক শীতের শেষ রাতে ঝরে পড়া নক্ষত্র ফুলের মতো, যার সুবাস মনুষ্যলোকে অনুভব করা যায় কিন্তু স্পর্শ করা যায় না। তার মুখাবয়ব এক অদ্ভুত দ্রুতিতে দীপ্ত, নির্মল চন্দ্রালোকে স্নান এক শ্বেত কুসুমের মতো, যার রং সময়ের সঙ্গে বদলায়। আবার কখনো উদিত সূর্যের কোমল স্বর্ণ আভায় ছেয়ে যায়, আবার কখনো ডুবন্ত সন্ধ্যার ম্লান বেদনায় তলিয়ে যায়। তার ঠোঁটের রেখায় জেগে আছে এক অব্যক্ত আর্তনাদ, যা কখনো শব্দে পরিণত হয় না, অথচ কণ্ঠহীন স্পন্দনে হৃদয়ের অন্তঃস্থল কাঁপিয়ে তোলে। এ কি কেবল এক মুখশ্রী? না, এটি এক মহাজাগতিক অনুভূতির বহিঃপ্রকাশ, যেখানে সময়, প্রকৃতি, আলো, অন্ধকার, আকাঙ্ক্ষা আর অতৃপ্তির এক শাশ্বত মিশ্রণ ঘটে। মেঘের মুখশ্রীতে তাকালে শ্রাবণের মনে হয় কোনো দূরবর্তী স্বর্গরাজ্যের অস্তিত্বের দেখা পেয়েছে সে, যেখানে গেলে মানুষ ফিরে আসতে পারে না, কেবল বিস্মৃতির অতলে হারিয়ে যায়। শ্রাবণের দৃষ্টি আটকে আছে ছবির দিকে। শ্রাবণ বুঝতে পারে না এই মুখ, এই মায়া কি তার জীবনের সবচেয়ে নির্মল সৌন্দর্য, নাকি সবচেয়ে দুঃসহ শাস্তি।
বারবার এই দৃষ্টির সম্মুখীন হলে কি মুক্তি আছে, নাকি চিরকালীন এক আকর্ষণের শৃঙ্খলে বাধা পড়তে হবে তাকে, যেখানে আলো আছে কিন্তু উত্তরণের কোনো পথ নেই। শ্রাবণের ঠোঁটের কোণে এক নিঃশব্দ হাসি খেলে গেল, কিন্তু এই হাসি নিছক আনন্দের নাকি এক গভীর অন্তহীন আত্মনিবেদনের বোঝা দেয়। মেঘ তার ফুল এক অবিনশ্বর মায়ার প্রতিচ্ছবি, যার হৃদয়ের গহীনে এক অদৃশ্য শিকলে বেঁধে রেখেছে তাকে। কতটা ভালোবাসে সে তার ফুলকে, ভাষার পরিধি কি এতই বিস্তৃত যে তা এই অনুভূতির গভীরতা ধারণ করতে পারে? মোটেও না। মেঘকে ভালোবাসে সে তীব্র, নিঃশেষিত, অনিবার্য ভালোবাসায় ভালোবাসে, এমন ভালোবাসা যা কোনো রূপ, রস, গন্ধের সংজ্ঞায় বেঁধে রাখা যায় না, যা কেবল অনুভূতির ভাষায় প্রবাহমান, অদৃশ্য অথচ সর্বগ্রাসী এক তরঙ্গের মতো। সে মেঘকে ভালোবাসে, দুঃখের অতলে ডুবে থাকা এক ব্যাকুল বন্ধির মতো ভালোবাসে, এমনভাবে ভালোবাসে যেমন ধ্রুবতারার প্রতি অভিকর্ষ শূন্য মহাশূন্যের অন্তর্গত আকর্ষণ, যেমন পৃথিবীর বুকে গোপনে প্রবাহিত গ্রহায়নিক টান, যা দৃশ্যমান নয় কিন্তু যার অস্তিত্বই সৃষ্টি ও বিনাশের কারণ। মেঘের প্রতি শ্রাবণের ভালোবাসা কোনো মানবিক সংজ্ঞায় সীমাবদ্ধ নয়, এ এক নিঃশেষ আত্মসমর্পণ, যেখানে ব্যক্তি সত্তা বিলীন হয়ে কেবল টিকে থাকে অনুভূতির শাশ্বত পিপাসা। মেঘ তার ধ্রুবক, তার সর্বনাশ, তার চিরায়ত বন্ধিত্ব। এই ভালোবাসা কোনো আবেগের ভালোবাসা না, এটা এক অসীম শৃঙ্খল যা দগ্ধ করে কিন্তু মুক্তির নামে কোনো আশ্রয় দেয় না। ভালোবাসা যখন এত প্রবল হয়ে ওঠে তখন তা কেবল অনুভূতির বিষয় থাকে না, তা হয়ে ওঠে অস্তিত্বের অপরিহার্য সত্য। আর সেই শর্তে আবদ্ধ শ্রাবণ। মেঘকে ভালোবাসে বলেই সে বেঁচে আছে, মেঘকে ভালোবাসে বলেই সে ধ্বংস হয়, আর এই ধ্বংসই তার একমাত্র মুক্তি। অস্তগামী সূর্যের আলোর মতোই গোধূলির ছায়া নেমে এসেছে ঘর জুড়ে, অথচ ঘরের ভেতরে দগদগে এক উত্তপ্ত লালা রাশি ছড়িয়ে পড়েছে ধীরে ধীরে। ঘরের বাতাস থমকে গিয়ে দেয়ালের ঘড়ির কাঁটাগুলো নিঃশব্দে থরথর করে কেঁপে কেঁপে উঠছে। সেই থমথমে পরিবেশের মধ্যে তীক্ষ্ণ কণ্ঠে কিছুটা চেঁচিয়ে উঠল আদিবা। তোর লজ্জা করে না মেঘ? এই বাড়ির মেয়ে না হয়েও এতটা আধিপত্য ফলানোর সাহস পাস কোথা থেকে তুই? বিষণ্ণ সন্ধ্যার বাতাসে ভেসে আসা বিষাক্ত সাপের ফুসফুসানির মতোই শোনালো আদিবার কণ্ঠস্বর। চাহনিতে তার অগ্নিশিখার তীব্রতা, আর ঠোঁটে তাচ্ছিল্যের সূক্ষ্ম রেখা। আদিবার এমন কথা শুনতেই মেঘের চোখে বিস্ময়ের ছায়া খেলে গেল। হুট করে বুকের ভিতর এক শীতল শিখা জ্বলে উঠল তার। কপালের ভাঁজ গভীর রেখে কণ্ঠস্বর শান্ত অথচ ধারালো করে মেঘ বলে উঠল, তোর মাথা ঠিক আছে আদিবা? কি বলছিস তুই এসব? মেঘের কথায় হুট করে হেসে উঠল আদিবা। তবে এই হাসি কোনো আনন্দের হাসি নয়, বরং তীব্র ব্যঙ্গ মেশানো এক তীক্ষ্ণ বিদ্রুপের রেখা খেলে গেল তার ঠোঁটের কোণে। ঠিকই বলেছি, এই বাড়ির মেয়ে না হয়েও তোর দাপট দেখলে অবাক লাগে আমার। তোর জন্যই এই বাড়ির একটা মেয়েকে হারাতে হয়েছে, আবার তোর কারণেই শ্রাবণ ভাইকে কত কিছু সহ্য করতে হয়েছে। এসবের জন্য তোর একটুও অনুশোচনা হয় না? এক মুহূর্তের জন্য থেমে গিয়ে স্থির দাঁড়িয়ে রইল মেঘ। ঠোঁটের কোণে অজান্তেই কাঁপুনি নেমে এলো তার। অতীত থেকে পালাতে চায় সে, তবুও বারবার তার সামনে চলে আসে। কিন্তু আদিবা কি বলছে ভাবতে এক ঝটকায় চোখ তুলে তাকালো আদিবার দিকে। মৃদু কণ্ঠে আবারও বলে উঠল, তুই কি বলতে চাচ্ছিস খোলাসা করে বল আদিবা। আদিবার চোখ দুটো ঝলসে উঠল বিদ্বেষ আর বিজয়ের এক অদ্ভুত সংমিশ্রণে। এই সুযোগ কিছু কটু কথা শোনানো যাবে মেঘকে ভেবে রুষ্ট কণ্ঠে আদিবা বলে উঠল, ওহ রিয়েলি? তুই জানিস না আমি কি বলতে চাই? এতটাই অবুঝ তুই? নাকি অবুঝের অভিনয় করে সবাইকে ঘোল খাওয়ানোই তোর কাজ? বুকের ভেতর প্রচণ্ড ঝড় উঠেছে মেঘের। মনে হচ্ছে গহীন অরণ্যে দাবানল জ্বলে উঠেছে, যা ধীরে ধীরে চারপাশ গ্রাস করে নিয়েছে। রাগের ঢেউ একের পর এক আছড়ে পড়ছে তার সত্তায়। এক পলকে যেন সবকিছু অস্পষ্ট হয়ে গেল তার। শুধু আদিবার কটাক্ষ মাখা শব্দগুলো ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছে না সে। এবার মেঘের কণ্ঠেও শীতলতা খেলে গেল, তবে এই শীতলতার নিচে দাবিয়ে রাখা এক দুর্বার অগ্নি লুকিয়ে আছে। নিজেকে স্থির করে মেঘ আবারও বলে উঠল, তোর যা বলার স্পষ্ট করে বল, না হলে এক্ষুনি বেরিয়ে যা আমার ঘর থেকে। তীক্ষ্ণ এক হাসি ছড়িয়ে আদিবা দ্রুত নিজের ফোন বের করল। এক মুহূর্ত দেরি না করে স্ক্রিনে আঙুল চালিয়ে ভিডিওটি প্লে করল। তারপর নিঃশব্দে সেটি বাড়িয়ে দিল মেঘের সামনে।
এক মুহূর্তের জন্য কিছুটা থমকালো মেঘ, তবে কিছু বলল না। ফয়েজ আহমেদের গলায় বিষাদ জমে আছে, মনে হচ্ছে দীর্ঘকাল ধরে জমে থাকা কোনো ক্ষত, যা মুখ খুললেই রক্তাক্ত হবে। ক্লান্ত আর ভাঙা কণ্ঠস্বরে এক চিমটি আশা নিয়ে তিনি বলে উঠলেন, মেঘকে কি আমি কোনো ভালো ছেলের হাতে তুলে দিতে পারবো না রাহেলা? আমার মেঘ কি সারা জীবন এভাবে কষ্ট পেতে থাকবে? একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুকের গহীন থেকে। রাহেলা বেগম চুপ করে তাকিয়ে রইলেন। এই দৃষ্টির গভীরে অনেক প্রশ্ন, অনেক বেদনা, অথচ কোনো উত্তর নেই। কিছু সত্যির সামনে ভাষা অবশ হয়ে আসে, কিছু ব্যথার সামনে প্রতিরোধ গলে যায়। ফয়েজ আহমেদ ভেতরের যন্ত্রণাকে আরও একবার মুক্তি দিতে চাইলেন। এই ব্যথাগুলো উচ্চারণ করলেই হালকা হবে ভেবে আবারও কিছু বলে উঠলেন, অথচ তা আরও ভারী হয়ে ছড়িয়ে পড়ল বাতাসে। আমার বন্ধুর দেওয়া শেষ আমানত মেঘ। মৃত্যুর আগে শেষবারের মতো সে আমার হাত চেপে ধরে বলেছিল, ফয়েজ, আমার মেয়েটাকে ভালো দেখে কারো হাতে তুলে দিবি, যেন সে ভালো থাকে, সুখে থাকে। কিন্তু আমি পারলাম না রাহেলা, আমি পারলাম না আমার বন্ধু দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারলাম না। এই অপরাধবোধ আমায় ধ্বংস করে দিচ্ছে রাহেলা, আমি নিঃশেষ হয়ে যাচ্ছি। ফয়েজ আহমেদের এমন আক্ষেপ শুনে রাহেলা বেগম সান্ত্বনার কণ্ঠে বললেন, আপনি শান্ত হন দয়া করে, এভাবে উত্তেজিত হবেন না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু কিছু ক্ষত এত গভীর হয় যে তার শব্দে উপশম হয় না, সময়ও তাতে প্রলেপ দিতে পারে না। ফয়েজ আহমেদের চোখের সামনে শুধুই ভেসে উঠছে ছোট্ট মেঘের মুখ, যে মেয়েটি একদিন হাত ধরে হাঁটতে শিখেছিল, বাবার কাঁধে চড়ে আকাশ ছুঁতে চেয়েছিল। সেই মেয়েটাই আজ নীরব যন্ত্রণার সমুদ্রে ডুবে যাচ্ছে, আর তিনি কিছুই করতে পারছেন না। মেঘ তার একমাত্র প্রাণের বন্ধুর শেষ স্মৃতি। এই মেয়েকে তিনি বুকের ভিতর লুকিয়ে রেখেছিলেন, নিজের সন্তানের চেয়েও অধিক ভালোবেসেছেন। তবুও আজ সময় যেন তার সাথে নিষ্ঠুরতম পরিহাস করছে। কেন কেন এই ভালোবাসার বিনিময়ে এত যন্ত্রণা বরাদ্দ হলো তার মেঘের জন্য? অন্ধকার রাতের নিস্তব্ধতায় একজন পিতার শূন্যতাই সবচেয়ে করুণ সুর হয়ে বাজতে লাগলো। ফয়েজ আহমেদ আর রাহেলা বেগমের বলা প্রতিটি কথায় আচমকা ঝড় উঠল মেঘের ভেতর। এই ঝড় কোনো প্রকৃতির নয়, কোনো দৃশ্যমান ধ্বংসযোগ্য নয়, বরং এক অনিবার্য বিপর্যয়, যা ভেতর থেকে গুড়িয়ে দিতে লাগলো তার অস্তিত্বের প্রতিটি ইট। তার চারিপাশের পৃথিবী কেঁপে উঠল এক অজানা শূন্যতার স্পর্শে। ছট করে মোবাইলটা বন্ধ করে দিল আদিবা। ঠোঁটের কোণে এক প্রশান্ত হাসি, বিজয়ের অনুভূতি তার চোখে মুখে ফুটে উঠেছে সুস্পষ্টভাবে। সে তো অপেক্ষা করছিল এই মুহূর্তটির জন্যই। মেঘের দুর্বলতা, মেঘের কষ্ট, মেঘের অস্তিত্ব সংকট, এই সবই তো তার জন্য আশীর্বাদ স্বরূপ। যত বেশি ভেঙে পড়বে মেঘ, ততই সহজ হবে তার পথ, শ্রাবণকে পাওয়ার পথ, শ্রাবণকে কাছে পাওয়ার স্বপ্ন যে বহুদিন ধরে লালন করেছে। আর এখন মেঘ নিশ্চয়ই এমন কোনো সিদ্ধান্ত নেবে না যা তার জন্য আশীর্বাদ স্বরূপ হবে। কিন্তু মেঘ এখনও হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে। সে তো কিছু শুনতেই পাচ্ছে না, সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেছে মুহূর্তের মধ্যে। হৃদয়ের ভেতর অসংখ্য কণ্ঠ একসঙ্গে চিৎকার করে উঠছে, অথচ বাইরের পৃথিবী ঘুমিয়ে আছে নিঃসঙ্গ নীরবতায়। সে কি ভুল শুনেছে, নাকি এটাই বাস্তবতা? কিছুই বুঝতে পারছে না সে। ফয়েজ আহমেদ তার আসল বাবা নন, যাদের মা বাবা ভেবে এত বছর বেড়ে উঠেছে, যাদের ভালোবাসাকে একমাত্র আশ্রয় ভেবেছে, তারা কেউই তার আপনজন নয়। না, এটা সত্যি হতে পারে না। তারা তার বাবা মা, আসল বাবা মা। কিন্তু বাবা যে এসব বলল, তাহলে কি এটাই সত্য? সত্য নামক নির্মম বাস্তবটি কখনো অনুমতির অপেক্ষা করে না। সত্যের খোলা তরবারি হৃদয়ের সমস্ত কোমলতা বিদ্ধ করে ফেলে নির্মম ধারালো আঘাতে। মেঘের পুরো শরীর কেঁপে উঠল হঠাৎ, মাথাটা ঝিমঝিম করছে, মনে হচ্ছে সবকিছু একসঙ্গে ঘুরছে তার চারপাশে। এতক্ষণ ধরে যে জমিনকে কঠিন বলে জানত, সেটাই এখন তার পায়ের নিচে বালির মতো ধসে যাচ্ছে। ধীরে ধীরে কিছুটা পিছিয়ে গেল মেঘ। এই বাস্তবতা থেকে নিজেকে সরিয়ে নিতে চায় সে। এবারের প্রতিটি কোণ, প্রতিটা জানালা, দরজা, যেগুলো তার শৈশবের সাক্ষী, যাদের দেয়ালে তার না বলা অনুভূতির প্রতিচ্ছবি আঁকা ছিল, আর সেগুলোই শত্রু হয়ে দাঁড়িয়েছে তার সামনে। প্রতিটি দেয়াল, প্রতিটি জানালা তার দিকে তাকিয়ে নির্মোহ দৃষ্টিতে বলছে, তুমি এখানে আগন্তুক, এই আশ্রয় তোমার নয়।
চোখ দিয়ে অনর্গল অশ্রু গড়িয়ে পড়তে লাগলো মেঘের। তারপরও সে টলতে টলতে এগিয়ে গেল দরজার দিকে। একটা শেষ আশার সন্ধানে উত্তর খুঁজতে এগিয়ে যাচ্ছে সে। মেঘ জানতে চায়, খুব করে জানতে চায়, তার সমস্ত জীবন কি শুধুই এক ভয়ঙ্কর প্রহসন? নিজ কক্ষের আসবাবপত্র গুছিয়ে নিচ্ছিলেন রাহেলা বেগম। হাতে থাকা কাপড়ের টুকরোয় ধুলোর আস্তর মোছার সঙ্গে সঙ্গে এক অজানা প্রশান্তি ছুঁয়ে যাচ্ছিল তার মনকে। পরিপাটি শোবার ঘর, পরিচ্ছন্ন আসবাব, এগুলো তার ব্যক্তিত্বেরই প্রতিচ্ছবি। কিন্তু হঠাৎই কক্ষের বাতাস কিছুটা ভারী হয়ে উঠল। একটা অজানা আশঙ্কা ধীরে ধীরে হানা দিল চারপাশে। কাপা কাপা পায়ে একদম রোবটের মতো যান্ত্রিক ভঙ্গিতে দরজার ফ্রেম ধরে দাঁড়িয়ে আছে মেঘ। সে যেন এখন আর মেঘ নয়, বরং কোনো ছায়া প্রতিমা। আলো অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অস্তিত্বহীন সত্তা। তার চোখ দুটো কুয়াশায় ঢাকা, অথচ ভিতরে তীব্র এক যন্ত্রণা খেলা করছে। এমন যন্ত্রণা যা ভাষার, অতীত আর শব্দের ঊর্ধ্বে। মেঘের দিকে চোখ পড়তেই থমকে গেলেন রাহেলা বেগম। বুকের ভেতর কিছু একটা ধক করে উঠল। স্নেহের পরশে সন্তানের দিকে ছুটে গেলেন তিনি। কি হয়েছে ম্যাগ? কাঁদছিস কেন মা? মেঘ কোনো উত্তর দিল না, শুধু তার সেই টলটলে চাকুনি তুলে তাকালো রাহেলা বেগমের দিকে। এক অভিমানী আর নিঃশব্দ আর্তনাদ মিশে আছে এই দৃষ্টিতে। এই দৃষ্টি বিদ্ধ করল রাহেলা বেগমের বুকের গভীরতম কোনো, যেখানে স্নেহ আর মমতার এক অদৃশ্য নদী বহমান। রাহেলা বেগমের শ্বাস আটকে এলো। তিনি কম্পিত কণ্ঠে বলে উঠলেন, কি হয়েছে মা? কিছু বল। শ্রাবণ কিছু বলেছে নাকি অন্য কেউ? বল মা, চুপ করে থাকিস না। কথা বলতে বলতে মেঘকে কাছে টেনে খাটে বসিয়ে দিলেন তিনি। কিন্তু মেঘ এখনো চুপ। শব্দটা গলায় দলা পাকিয়ে আটকে গেছে, বের হওয়ার পথ পাচ্ছে না। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ক্ষীণ অথচ ভারী কণ্ঠে ফিস ফিস করে মেঘ বলে উঠল, আমি 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 তোমাদের মেয়ে না, তাই না মা? মেঘের মুখ থেকে এমন কথা শুনতেই রাহেলা বেগমের শরীর জমে গেল। হৃদয়ের গহীনে কেউ যেন ধারালো কিছু দিয়ে গভীর ক্ষত করে দিল। না, এই প্রশ্ন তো কখনো শুনতে হয়নি তাকে। এই কণ্ঠস্বর এতটা অসহায়, এতটা বেদনার দিনও হতে পারে তিনি কখনো কল্পনাও করেননি। তিনি তো জানতেন মাতৃত্ব কেবল জন্মদানের নাম নয়, এক আশ্রয়, এক ভালোবাসার প্রতিচ্ছবি, এক অনিঃশেষ আত্মত্যাগ। তাহলে আজ তার সেই আশ্রয়ে প্রথমবারের মতো প্রশ্নের ঝড় উঠল। রাহেলা বেগমের পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো। মেঘের করা প্রশ্ন বজ্রপাতের মতো আছড়ে পড়ল তার বুকের গভীরে। শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি মেঘের দিকে। এ কি শুনলেন তিনি? তার আদরের মেঘ, যে কন্যার জন্য দিনের পর দিন নিজের হাসিটা বিসর্জন দিয়েছেন, সেই সন্তান আজ তাকে প্রশ্ন করছে সে কি তারই মেয়ে? মেঘ আর চুপচাপ বসে থাকতে পারল না। বুকের ভেতর জমে থাকা কষ্টের পাহাড়টা মুহূর্তেই ধসে পড়তে লাগলো। অঝোর ধারায় হাউমাউ করে কাঁদতে শুরু করলো সে। বুকের ভেতর এক দহন, এক দাবানল ছড়িয়ে পড়েছে তার। কিছুটা উঁচু স্বরে মেঘ বলে উঠল, বলো মা, বলো, আমি কি সত্যি তোমাদের মেয়ে নই? গলার স্বরটা কেঁপে উঠল মেঘের। চোখের পানি ঝরছে টপ টপ করে। দু হাতের শক্ত করে আঁকড়ে ধরেছে রাহেলা বেগমের শাড়ির আঁচল। এত বছর ধরে যাদের মা বাবা ভেবে বড় হলাম, যাদের ভালোবাসাকে নিজের সবচেয়ে আপন বলে জানলাম, তারা কি সত্যি আমার আপন না? এত বড় মিথ্যা আমাকে বলে গেলে মা? কেন কেন করলে এমন? ব্যথায়, অভিমানী, দুঃখে কণ্ঠটা ক্রমশ চিৎকারে পরিণত হচ্ছে মেঘের। রাহেলা বেগম থ হয়ে বসে রইলেন। তার হাতটা তুলে দিতে চাইলেন মেঘের মাথায়, কিন্তু হাত থেমে গেল মাঝপথে। বুকের মধ্যে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে তার। এ কেমন পরিণতি! যে মেয়েটাকে পরম মমতায় আগলে রেখেছেন, যে মেয়ের প্রতিটা হাসিতে তার হৃদয় উজাড় করে দিয়েছেন, সেই মেয়েই আজ তার থেকে দূরে সরে যাচ্ছে। মেঘের কান্না ক্রমেই আকাশ ফাটিয়ে ওঠার মতো হয়ে উঠছে। তোমাদের জন্য আমি কি ছিলাম? আমি একটা দয়ার দান, কেবল একটা বোঝা যাকে আশ্রয় দিয়েছো, লালন করেছো, ভালোবেসেছো, কি নাকি শুধুই দয়া করেছো? মা বলো, আমাকে কি ভালোবাসোনি? শেষ কথাগুলো বলতে গিয়ে কাঁপতে কাঁপতে পড়ে যেতে লাগলো মেঘ। রাহেলা বেগম এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না। দুহাতে মেঘকে জড়িয়ে ধরলেন শক্ত করে, যেন কেউ যদি আজ তার বুক চিরে এই মেয়েকে কেড়ে নিতে আসে, তবে তিনি সহায় সে নিজের বুক পেতে দেবেন, কিন্তু মেয়েকে ছাড়বেন না। কে বলেছে তুই আমার মেয়ে না মেঘ? কে বলেছে বল? মেঘের চুলে হাত বুলিয়ে আঁচলে মুখ মুছিয়ে বলতে লাগলেন রাহেলা বেগম, তুই আমার মেয়ে, আমার জান, আমার বুকের মানিক। তুই আমার মেয়ে মেঘ, তুই আমারই মেয়ে।
কিন্তু মেঘ থামছে না, কাঁদছে। বুক ফেটে আহাজারিতে কেঁপে উঠছে ঘরদোর। তাহলে কেন লুকিয়ে রাখলে মা? কেন এত বছর আমায় মিথ্যা বলে রাখলে? রাহেলা বেগম আর কিছু বলতে পারলেন না, শুধু মেয়েটাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে নিজের কান্না চাপতে থাকলেন। আজ এই সম্পর্কের মধ্যে কিছুই অবশিষ্ট রইল না, শুধু এক শূন্যতা, এক গভীর অভিমান আর এক সমুদ্রসম দুঃখ চারিদিকে খেলা করতে লাগলো। মেঘের বুক ফাটা কান্না থামছেই না কোনোভাবে, বরং রাহেলা বেগমের আঁচল ভিজিয়ে দিয়ে তা আরও জোরে ফুপিয়ে উঠছে। সে আর নিজেকে সামলাতে পারছে না। দুনিয়াটাকে হঠাৎ করে বড় বেশি অপরিচিত মনে হচ্ছে তার কাছে। নিজের পরিচয়টুকুই যদি মিথ্যে হয়ে যায় তাহলে সে আর কে, কোথায় তার ঠিকানা? রাহেলা বেগম কেবল শক্ত করে জড়িয়ে ধরে রেখেছেন তাকে, কিন্তু রাহেলা বেগমের নিঃশ্বাস ভারী হয়ে আসছে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে কান্নার চাপে। এই মেয়ে তার নিজেরই তো, এত ভালোবেসে মানুষ করেছেন, নিজের রক্তের চেয়েও বেশি আগলে রেখেছেন, তবুও আজ তার এই মাতৃত্বকে প্রশ্নের মুখে ফেলে দিল ভাগ্য। মেঘ ধীরে ধীরে রাহেলা বেগমের বাঁধন থেকে নিজেকে সরিয়ে নিল। তুমি আমার মা নও, আমিও তোমাদের মেয়ে নই। কথাগুলো এমন নিঃসঙ্গ, এমন শীতল ছিল যে রাহেলা বেগম মুহূর্তেই জমে গেলেন। তার হাতটা আবার এগিয়ে যেতে চাইল মেঘের দিকে, কিন্তু মেয়েটা এক ধাক্কায় সরিয়ে দিল তা। আমার নিজের কেউ নেই, তাই না? এত বছর ধরে একটা মিথ্যা নিয়ে বেঁচেছিলাম। আমি তো ভেবেছিলাম এই বাড়িটাই আমার আশ্রয়, এই মানুষগুলোই আমার আপন, কিন্তু কিছুই তো সত্যি না মা, কিছুই না। আবারও অধিক কান্নায় ভেঙে পড়তে লাগলো মেঘ। হেসকি দূরে কাঁদতে কাঁদতে আবারও বলে উঠল, আমি কার মেয়ে মা? বলো, আমার বাবা মা কে? রাহেলা বেগম এবার আর সহ্য করতে পারলেন না, অঝরে কাঁদতে কাঁদতে মেঘের হাত ধরতে গেলেন, কিন্তু সে আবারও পিছু হটে গেল। তুমি এত বছর কেন লুকিয়ে রাখলে মা? কেন? আমার কি জানার অধিকার নেই? আমাকে কেন এত বড় মিথ্যার মধ্যে ফেলে রাখলে? মেঘের কণ্ঠে শুধুই কান্না, শুধুই হতাশা। এই মুহূর্তে পৃথিবীর সকল অনিশ্চয়তা ঘিরে ধরেছে তাকে। রাহেলা বেগম অসহায়ের মতো বললেন, মা বিশ্বাস কর, আমি কখনো তোর সাথে মিথ্যে বলিনি। তোকে ভালোবেসে নিজের প্রাণ দিয়েছি। তুই যদি আমার না হোস তাহলে কে আমার মা? তুই বল, কে আমার কলিজার টুকরা? ভালোবাসা কি রক্তের সম্পর্কের চেয়েও বড় মা? মেঘের কথায় রাহেলা বেগম বলে উঠলেন, তোর সাথে আমাদের সম্পর্ক রক্তের সম্পর্কেরও ঊর্ধ্বে। এই সম্পর্কের কোনো পরিমাপ হয় না মেঘ। তুই আমাদের মেয়ে, আমি বলছি তো তুই আমাদের মেয়ে। আমি তোমাদের মেয়ে না মা, আমি তোমাদের কেউ না। বলতে বলতে আবারও চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়ল মেঘ। এরপর আবারও বলে উঠল, তুমি আমাকে ভালোবেসেছো সেটা সত্যি হতে পারে, কিন্তু আমি তো এতদিন ভেবে এসেছি তুমি আমার রক্তের সম্পর্কের মা। আমার পরিচয়টাই মিথ্যা ছিল। আমি কোথায় যাব এখন মা? কার কাছে যাব? কে আছে আমার? রাহেলা বেগমের মুখ দিয়ে আর কথা বের হলো না, কেবল মেয়ের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলেন তিনি। কিছুটা শোরগোল শুনতেই তড়িঘড়ি করে ঘরে প্রবেশ করলেন ফয়েজ আহমেদ। ঘরে ঢুকতেই থমকে গেলেন তিনি। তার অর্ধাঙ্গিনী আর একমাত্র মেয়ে দুজনেই কান্নায় ভেঙে পড়েছে। দৃশ্যটা এক মুহূর্তের জন্য সহ্য করতে পারলেন না তিনি। কপালে ভাঁজ ফেলে দ্রুত এগিয়ে এসে গভীর দৃষ্টিতে তাদের দিকে তাকালেন। কি হয়েছে? এভাবে কাঁদছো কেন দুইজন? রাহেলা বেগম চোখের জল মুছতে মুছতে মুখ খুলতে গেলেন, কিন্তু মেঘের মুখে কেবল নীরবতা, যেন সমস্ত অনুভূতি জমাট বেঁধেছে তার বুকে। ফয়েজ আহমেদ আবার কিছু বলতে যাবেন, ঠিক তখনই মেঘের গলা কেঁপে উঠল। একরোখা হয়ে সে বলে উঠল, বাবা, খুব তাড়াতাড়ি আমার বিয়ের ব্যবস্থা করো। আগামী কয়েকদিনের মধ্যেই আমি বিয়ে করব। ছেলে তুমি যাকে পছন্দ করবে তাকেই করব আমি। আমাকে দেখানোর দরকার নেই, আর এই কথা যেন আমাকে দ্বিতীয়বার না বলতে হয়। মেঘের কণ্ঠস্বরে যে শূন্যতা, যে ক্লান্তি, তা বুঝতে আকারও বাকি রইল না। ফয়েজ আহমেদ অবাক হয়ে তাকিয়ে রইলেন মেয়ের দিকে, আর রাহেলা বেগম নিঃশব্দে চোখের জল ফেলতে থাকলেন। মেঘ আর কোনো কিছু শুনল না, কারো কোনো প্রশ্নের জবাবও দিল না। ঝট করে উঠে দাঁড়ালো, চোখের জল আঙুলের পিঠ দিয়ে মুছে নিল এক ঝটকায়, আর একটি ফোঁটাও যেন গড়িয়ে না পড়ে। এরপর হনহনিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে, ঠিক যেন একটা ঝড় এসে আছড়ে পড়ল, আবার মুহূর্তেই মিলিয়ে গেল দিগন্তের ওপারে। পেছনে দাঁড়িয়ে থাকা ফয়েজ আহমেদ এখনও স্তব্ধ। মেয়েটার এতটা পরিবর্তন কেন? কেন আজ তার কণ্ঠে এতটা কঠোরতা? তার হৃদয়ের মধ্যে যেন অজানা আশঙ্কা কাঁপন তুলতে লাগলো, কিন্তু তিনি কিছুই বুঝতে পারলেন না। রাহেলা বেগমের দিকে তাকাতেই রাহেলা বেগম কেঁদে উঠলেন। মেঘ কিভাবে যেন সত্যিটা জেনে গেছে। আমরা যে তার আসল বাবা মা না,
তাই এখন আমাদের থেকে দূরে যাওয়ার কথা ভাবছে। অর্ধাঙ্গিনীর মুখে করুণ সত্যিটা শুনতেই কেঁপে উঠলেন ফয়েজ আহমেদ। গম্ভীর ব্যক্তিত্বের অধিকারী ফয়েজ আহমেদের অন্তরেও কিছু একটা গভীরভাবে ধাক্কা দিয়ে গেল। যে সত্যের মুখোমুখি তিনি কখনোই হতে চাননি, সেই সত্যি আজ তার সামনে এসে দাঁড়ালো। এবার কিভাবে সামলাবেন তিনি? ভাবতে বক্ষ পিঞ্জিরার হৃদযন্ত্র অস্বাভাবিকভাবে দুলে উঠল। কি করবেন এবার তিনি? নিজের কক্ষে নিঃসঙ্গ হয়ে শুয়ে আছে মেঘ। বাইরের আকাশ মেঘে ঢাকা। মনে হচ্ছে প্রকৃতিও তার যন্ত্রণার সঙ্গী হয়ে উঠেছে আজ। মৃদু বাতাস জানালার পর্দা উড়িয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তার ভেতরে দম বন্ধ করা এক অনুভূতি জমাট বেঁধে আছে। বালিশে মুখ গুজে কান্নার শব্দগুলো আটকে রাখার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে সে। কিন্তু এই কান্না কি কখনো থামবে? কেন সব সময় তার সাথেই এমন হয়? কেন ভাগ্য এত নির্মম? এতদিন যাদের মা বাবা বলে মেনে এসেছে, ভালোবেসে এসেছে, সে তাদের রক্তের সম্পর্কের কেউ নয়। মন মানতে চায় না, কিছুতেই না। ছোটবেলা থেকে কোনো কিছুর অভাব ছিল না, বরং প্রয়োজনের তুলনায় অনেক বেশি আদর যত্নে বড় করেছে তারা। এক মুহূর্তের জন্য ভাবতে দেয়নি যে সে তাদের রক্তের নয়। কিন্তু আজ যখন সে জানতে পারল তার অস্তিত্বের শিকড় ভিন্ন, তখন হৃদয়ের গভীরে এক শূন্যতা সৃষ্টি হয়েছে। তার বাবা মায়ের প্রতি কোনো অভিযোগ নেই তার, কিন্তু নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছে সে। যে মানুষগুলোকে এত ভালোবেসে এসেছে তাদের মুখের দিকে তাকালেই মনে হবে এরা আমার আপন নয়। কি ভয়ঙ্কর এক অনুভূতি, কি নিদারুণ সত্য। যখন সে মায়ের মুখের দিকে তাকাবে, তখন অন্তর থেকে কোনো এক অজানা কণ্ঠ ফিসফিস করে বলবে, ওটা তোর আসল মা না। এই কথাটা সে সহ্য করবে কিভাবে? ফট করে চোখ জোড়া বন্ধ করে ফেলল সে। বুকের মধ্যে এক শূন্যতা গিলে খাচ্ছে তাকে। নিজের অস্তিত্বের মায়াজালে এক নিঃসঙ্গ নাবিক হয়ে সে ভাসছে অনন্ত শূন্যতায়। নিঃশব্দে পা টিপে টিপে শ্রাবণের ঘরের দরজার সামনে এসে থমকে দাঁড়ালো আদিবা। বুকের ভেতর ঢেউ তুলে উঠল এক অদ্ভুত স্পন্দন। দরজার সামান্য ফাঁক দিয়ে উকি দিতেই সময় থমকে গেল তার জন্য। এক অলিখিত মোহের বাঁধনে মুহূর্তে বন্দী হয়ে পড়ল সে। সদ্য গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে শ্রাবণ। ভেজা চুল থেকে ছোট ছোট জলবিন্দু গড়িয়ে পড়ছে প্রশস্ত কাঁধ বেয়ে। পিঠের মসৃণ ত্বকের উপর দিয়ে জলবিন্দুগুলো ধীর গতিতে নেমে যাচ্ছে স্বচ্ছ স্রোতের মতো। তার চন্দন ফর্সা উজ্জ্বল ত্বক, চড়া বুক, সুঠাম বাহু, সব কিছু দেখলে মনে হয় কোনো নিখুঁত শিল্পীর হাতে গড়া এক জীবন্ত ভাস্কর্য। তার শরীরের প্রতিটি বাঁক, প্রতিটি পেশি দেখলে মনে হবে শক্তিমত্তার অহংকার বয়ে বেড়াচ্ছে সেগুলো। আয়নায় শ্রাবণের চেহারা দেখা যাচ্ছে, মুখে সেই গম্ভীর ভাব যেটা তাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। চোখ দুটো তীক্ষ্ণ, গভীর, যা দেখলে মনে হয় এক সাগরের অতল গভীরতা, যেখানে ডুবলে আর ফিরে আসা সম্ভব না। ঠোঁটের কোণে এক অসম্পূর্ণ অভিব্যক্তি, যেখানে লেগে থাকে কঠোরতা আর কোমলতার মাঝের এক অদ্ভুত খেলা। আদিবা তাকিয়ে রইল এক দৃষ্টিতে। শ্রাবণের উপর থেকে কিছুতেই চোখ ফেরাতে পারছে না সে। এই তো সেই পুরুষ যাকে সে অবচেতনেই খুঁজে ফিরে সব সময়, যাকে দেখলেই তার অষ্টাদশী তনুমন ধরফর করে ওঠে, যার প্রতিটি চলাফেরা, প্রতিটি নিঃশ্বাস তার মনের গহীনে এক অনিবার্জনীয় আবেশ জাগিয়ে তোলে। তার প্রশস্ত বুকে মাথা রেখে হারিয়ে যেতে ইচ্ছে করে, তার শক্ত বাহুতে নিজেকে সমর্পণ করতে ইচ্ছে করে। এ যেন এক নিষিদ্ধ মোহের বন্ধিত্ব, যে মোহ থেকে মুক্তি নেই, নেই কোনো অব্যাহতি। শ্রাবণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলে হাত বুলিয়ে নিচ্ছে, এক পাশ থেকে অন্য পাশে টানছে ভেজা আঙুল। তার প্রতিটি ছোট ছোট গতিবিধিও এক সম্মোহনী আবহ সৃষ্টি করছিল। আলো আধারের এই সন্ধিক্ষণে তার ত্বকের উপর আলো ঠিকরে পড়ে এক স্বর্ণাভ আভা তৈরি করছিল। হঠাৎই কোনো অজানা অনুভূতিতে শ্রাবণের ভ্রু কুঁচকে গেল। কোনো অনুসন্ধিৎসু ভাব নিয়ে সে পেছন ফিরে তাকালো। মুহূর্তে শ্বাস আটকে এলো আদিবার। পলক ফেলার আগেই তার দৃষ্টি শ্রাবণের চোখের সাথে আটকে গেল। আচমকায় দরজার ফাঁক দিয়ে আদিবার চঞ্চল ছায়া দেখে শ্রাবণের ভ্রুজোড়া কুঁচকে গেল। খাটের উপর পড়ে থাকা টি শার্টটা হাতে তুলে নিল সে। সেটা গায়ে জড়াতে জড়াতে গম্ভীর স্বরে বলে উঠল, এখানে কি করছিস তুই? অপ্রস্তুত আদিবা একদমই শ্বাস নিল। ধরা পড়ে যাওয়ার ভয়ে বুকের ভেতর ছোট্ট একটা ঝড় বয়ে গেল। আমতা আমতা করে বলে উঠল, তোর সাথে একটু কথা ছিল। শ্রাবণ কয়েক মুহূর্ত চুপ করে রইল, চোখের দৃষ্টিতে নিঃশব্দ প্রশ্ন। তারপর গলায় একরকম অনাগ্রহ মিশিয়ে বলে উঠল, ভেতরে আয়। সুযোগ কোনোভাবেই হাতছাড়া হতে দিল না আদিবা।
এক মুহূর্ত বিলম্ব না করে তড়িঘড়ি করে ঘরের ভেতরে ঢুকে পড়ল সে। তবে তার এই আচমকা উচ্ছ্বাস শ্রাবণের দৃষ্টি এড়ালো না। সামান্য অবাক হয়ে তার ভ্রু আরও কুঁচকে গেল। কি বলবি জলদি বল, আমার অনেক কাজ আছে, তাড়াতাড়ি কথা শেষ করে বিদায় হ। শ্রাবণের কণ্ঠস্বরে শীতলতা বিরাজ করছে। তার 1 মিনিট সময়ও মূল্যবান, আর এই মুহূর্তে আদিবার অস্তিত্ব তার জন্য একদমই অর্থহীন। কিন্তু আদিবার জন্য সে জানে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। মনকে সামলে নিয়ে সে গভীর দৃষ্টিতে তাকালো শ্রাবণের চোখে, যেখানে সে প্রতিনিয়ত হারিয়ে যেতে চায়। কিন্তু কি বলবে এখন? শ্রাবণের চোখে চোখ পড়তেই কথাগুলো হুট করেই হারিয়ে গেল। বিরক্ত হলো শ্রাবণ। চুপ করে থাকলে বেরিয়ে যা, আমার কাজ আছে। শ্রাবণের কথায় হুঁশ ফিরল আদিবার। কাল বিলম্ব না করে দ্রুত নিজের মোবাইলটা বের করলো। যে ভিডিও সে মেঘকে দেখিয়েছে সেই ভিডিওটাই শ্রাবণকে দেখালো। তার ভিতর এক ধরনের অদ্ভুত তৃপ্তি কাজ করছে। মনে মনে ভাবছে শ্রাবণ যখন এই সত্য জানতে পারবে তখন নিশ্চয়ই মেঘের প্রতি তার সমস্ত মায়া ভালোবাসা গলিত সীসার মতো জমাট বেঁধে পড়ে যাবে। এক নিমিষে সে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে মেঘের দিক থেকে। যে মেয়ের বাবা মায়ের পরিচয়ই অজ্ঞাত, তাকে কি করে শ্রাবণ মেনে নেবে? এই ভাবনাতেই পুলকিত হয়ে উঠল তার অন্তর। শির দ্বারা বেয়ে এক প্রকার শীতল শিহরণ বয়ে গেল আদিবার। কিন্তু মুহূর্তের ব্যবধানে সমস্ত হিসেব নিকেশ পাল্টে গেল। ভিডিওটি শেষ হতে শ্রাবণের চোখ দুটো রক্তিম অগ্নিশিখার মতো জ্বলে উঠল। গভীর রাতে নিস্তব্ধ অরণ্য আচমকা দাবানল ছড়িয়ে পড়ার মতোই দাউ দাউ করতে লাগলো সেগুলো। ভয়ঙ্করভাবে তার দৃষ্টি বিদ্ধ করতে লাগলো আদিবাকে। এটা কি মেঘকে দেখিয়েছিস? শব্দগুলো ঠিক রুক্ষ পাথরের গায়ে ছুরি চালানোর মতো ধারালো শোনালো আদিবার নিকট। খানিক ভরকেও গেল সে, তবে দমে যাওয়ার পাত্রী নয় সে। গলা সাফ করে আগের মতোই স্পর্ধিত ভঙ্গিতে বলে উঠল, হ্যাঁ দেখিয়েছি, কেন দেখাবো না? এই বাড়ির মেয়ে না হয়েও কেমন ভাব তার বাক্যটি অসম্পূর্ণই থেকে গেল। তার আগেই আদিবার মুখ পাশ ফিরে গেল প্রচণ্ড আঘাতে। বজ্রের মতো এক তীব্র চড় এসে আছড়ে পড়ল তার গালে। মুহূর্তের জন্য সমস্ত দিগন্ত ঘোলাটে হয়ে উঠল তার। এক অদ্ভুত ঝাঁকুনি খেয়ে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে গেল সে। আস্তে আস্তে হাত তুলে গাল ছুঁয়ে দেখল আদিবা। চোখ মুখে বিস্ময় ও অপমানের ছাপ। সে এমনটা আশা করেনি। শ্রাবণের মুখ আগুনের মতো তেতে আছে, চোখের দৃষ্টি তীব্র ধারালো। মনে হচ্ছে ক্ষণিকের মধ্যেই এক ভয়ঙ্কর ঝড় বয়ে যাবে। জানিস তো, তোকে এখন আবার খুন করে ফেলতে ইচ্ছে করছে আদিবা। অত্যাধিক জোরে চিৎকার করে উঠল শ্রাবণ। একটা মুহূর্তের জন্য আদিবার ভেতরটা হিমশীতল হয়ে গেল। বুকের ভেতর কেউ শিকল পরিয়ে টেনে ধরার মতো হয়ে গেল সে। নিঃশ্বাস নেওয়া দুষ্কর হয়ে উঠছে। তার কি ভুল হয়েছে? সত্যিটাই তো দেখালো সে, নাকি সে এমন এক আগুনে হাত দিয়েছে যা এখন পুরোটা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়বে? ভাবতে ভাবতেই আদিবার নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে। ঠোঁট দুটো কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। শ্রাবণের চোখের আগুন ধীরে ধীরে দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে। তার ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে যেন। এই মুহূর্তে বেরিয়ে যা আদিবা, তাহলে আমি এমন কিছু করে ফেলবো যা আমার জন্য অনুচিত হবে, আর তোর জন্য তো হবেই। কণ্ঠে তার বজ্রের গর্জন। ভয়, অপমান আর হতাশার সেখান থেকে পালিয়ে বেরিয়ে গেল আদিবা। তার পায়ের শব্দ মিলিয়ে যেতেই ঘরের নিস্তব্ধতা চিরে বিষধর সাপের মতো ফুঁস করে উঠল শ্রাবণ। বুকের ভেতর ক্ষোভের লাফা ফুটতে শুরু করেছে। রাগ, দুঃখ, অপরাধবোধ সব কিছু একসঙ্গে বুকে ধাক্কা দিচ্ছে। একটা জটিল ঘূর্ণিঝড়ের ন্যায় সব কিছু তার শরীরের প্রতিটি শিরায় উপশিরায় ছড়িয়ে পড়ছে। মেঘ, সে নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে এই সত্যিটা জানার পর। শ্রাবণ তো বহু আগেই জানত। শুধু মেঘের জন্যই সত্যিটা এতদিন নিজের ভেতর পাথরের মতো চেপে রেখেছিল, যাতে এই মেয়েটার ছোট্ট হৃদয়টা ভেঙে না যায়। বাড়ির বড়রা জানে, এমনকি সে নিজেও জানে, কিন্তু ছোটদের কাছে এসব কখনোই প্রকাশ করা হয়নি। আর আজ সেই লুকানো সত্যিটাই আদিবার মতো নির্দয় অসভ্য মেয়ের কারণে ফাঁস হয়ে গেল। শ্রাবণের সত্যি সত্যি মনে হলো এখনই আদিবাকে চেপে ধরে শ্বাসরোধ করে ফেলতে পারলে মনে হয় রক্তে ফুটতে থাকা আগুনটা একটু শান্তি পেত। দুহাতে নিজের চুল শক্ত করে খামচে ধরল সে। তার ফুল কি করছে এখন? বুকের ভেতর ধক করে উঠল। মেঘ কি কাছে? তাহলে কি তার দু চোখের মেঘ এবার সত্যি বৃষ্টি হয়ে ঝরবে? রাহিনা বেগম নিঃশব্দে মেঘের কক্ষে প্রবেশ করলেন। হাতের প্লেটে রাখা খাবার শীতল হয়ে এসেছে, যেমন শীতল হয়ে আসে অপেক্ষার দীর্ঘ সময়। সকাল থেকে এক ফোঁটা খাবারও পেটে পড়েনি মেঘের।
দুঃখ, অভিমান আর উদ্বেগ মিলে বুকের ভিতর এক অদৃশ্য ভার হয়ে জমেছে নিশ্চয়। মেঘ যে সেই সকালেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে আর বের হয়নি। ঘরে প্রবেশ করতেই রাহেলা বেগম দেখলেন মেঘ বালিশে মুখ গুজে পড়ে আছে। কান্নার ভারে সমস্ত শরীর অবসন্ন হয়ে এসেছে তার। বাতাসে ঘনীভূত হয়ে আছে এক অভিমানী নীরবতা, যার ওজন রাহেলা বেগমের হৃদয়কেও চেপে ধরছে। খাটের পাশে খাবারের প্লেটটি রেখে ধীর পায়ে এগিয়ে এসে সন্তর্পণে মেয়ের চুলে হাত বুলিয়ে দিলেন তিনি। পরিচিত সেই মমতার স্পর্শে একটু নড়ে উঠে ধীরে ধীরে মুখ তুলল মেঘ। রাহেলা বেগমের বুক কেঁপে উঠল। মেঘের চোখ দুটি যেন রক্তরাঙা এক নদী, যেখানে কান্নার জলোচ্ছ্বাস বয়ে গেছে বারবার। চোখের কোণে জমে থাকা নোনা জল নিঃশব্দে বলে দিচ্ছে তার অশ্রুস্নাত যন্ত্রণার কথা। কতক্ষণ ধরে কাঁদছে কে জানে। রাহেলা বেগম হাত বাড়িয়ে মেয়ের গাল ছুলেন। সেই স্পর্শে একরাশ উদ্বেগ, অপরিসীম স্নেহ আর ব্যথার মিশেল ছিল। কিন্তু মাত্র স্নেহের সমস্ত উষ্ণতা দিয়েও কি এই অভিমান গলানো সম্ভব? সম্ভব। মায়েদের কাছে কিছুই অসম্ভব না। রাহেলা বেগমের স্নেহমাখা স্পর্শ জলোচ্ছ্বাস হয়ে এলো মেঘের হৃদয়ে। বুকের গভীরে জমে থাকা শোক আর কষ্ট মুহূর্তে বাঁধ ভেঙে বেরিয়ে এলো। সে হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠল। সমস্ত শক্তি দিয়ে মায়ের কোমর জড়িয়ে ধরল, যেন এই আঁকড়ে ধরার ভেতরেই সে খুঁজে পাবে আশ্রয়, খুঁজে পাবে উত্তরহীন প্রশ্নগুলোর কোনো সান্ত্বনা। কান্নায় ভিজিয়ে যাওয়া স্বরে ফিসফিসিয়ে মেঘ বলে উঠল, এই সত্যিটা না জানলে কি খুব বড় কোনো অন্যায় হয়ে যেত মা? কেন আমার ভাগ্যে এই কঠিন সত্যির অগ্নি পরীক্ষা রাখা হলো? কেন মা, কেন? রাহেলা বেগম নিশ্চুপ রইলেন। ঠোঁট কাঁপত তার, কিন্তু উচ্চারণ হলো না কোনো শব্দের। কি বলবেন, কি বললে এই ব্যথার পাহাড় একটু হলেও হালকা হবে বুঝতে পারলেন না তিনি। মেঘ তখন চোখের জলে ভেসে যেতে যেতে আবারও বলে উঠল, রক্তের সম্পর্ক কি সব মা? সম্পর্ক কি শুধুই জন্মের বন্ধনে বাঁধা? আমি জানি আমার পৃথিবী শুধু তোমাদের মাঝেই, তোমরাই তো আমার বাবা মা। তাহলে কেন ভাগ্য আমাদের সম্পর্কে এত সীমারেখা টেনে দিল? কেন আমাদের মাঝে একটা কিন্তু রেখে দিল মা? বলো না, কি করে আমি এই নির্মম সত্যিটা মেনে নিব? কি করে ভুলে যাবো এই সব কিছু? রাহেলা বেগম মেয়ের অশ্রুভেজা মুখে হাত বুলিয়ে দিলেন। তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল এক অতলান্ত যন্ত্রণা। কিন্তু কিছু বলার মতো শক্তি কি সত্যি আর অবশিষ্ট আছে তার? রাহেলা বেগম গভীরভাবে শ্বাস নিলেন। বুকের গভীরে জমে থাকা সমস্ত কষ্ট এক নিমেষে গলধকরণ করতে চাইলেন। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো আর ধরে রাখা সম্ভব হচ্ছে না। কাঁপা কাঁপা স্বরে বিষাদে মোড়ানো কণ্ঠে মেয়ের চুলে হাত বুলিয়ে বললেন, সব ভুলে যা সোনা মা আমার। এই ক্ষত চিহ্নকে মনে জায়গা দিস না। দেখবি সব আগের মতোই হয়ে যাবে, ঠিক আগের মতো। আজকের এই মুহূর্তে এই যন্ত্রণাদায়ক সত্য এগুলো যেন কখনোই তোর জীবনে আসেনি এমন করেই ভাব। আমার কোলে তুই যেমন ছিলি ঠিক তেমনই থাকবে। আমি তোর মা, তোর একমাত্র সত্য এটুকুই। তার কণ্ঠে মায়ের সমস্ত স্নেহ আর আকুলতা মিশে গেল। কিন্তু এই আশ্বাস কি সত্যি মেঘের চিন্তা বদলাতে পারবে? সময় কি সত্যি ফিরে যাবে সেই নির্ভেজাল মায়ায় মোড়ানো অতীতে? মেঘ কি আবারও সবটা মেনে নিতে পারবে? তার ভাবনার মাঝেই মেঘ ধীরে ধীরে মাথা তুলে তাকালো। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো এখনও টলটল করছে, উত্তর খুঁজছে মায়ের চোখে। কাঁপা কাঁপা কণ্ঠে ফিসফিস করে মেঘ বলল, আমি তোমাদের আপন নই বলে কি আমায় দূরে ঠেলে দেবে মা? রাহেলা বেগম আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না। তীব্র ভালোবাসায় মেয়েকে বুকে চেপে ধরলেন, যেন সমস্ত কষ্ট, সমস্ত ভয় তিনি নিজের হৃদয়ে গভীরে চেপে রাখতে চান। মেয়ের চুলে বিলি কাটতে কাটতে গভীর মমতায় বললেন, এত বোকামির কথা আর কখনো মুখে মানবি না মা। তুই আমার হৃদয়ের সবচেয়ে গোপন করে লুকিয়ে থাকা অমূল্য ধন দূরে ঠেলে দেব? কখনো না। তোকে তো আমি আমার বুকের মাঝে আগলে রাখবো সারাটা জীবন। তুই যে আমার মানিক, আমার সোনার টুকরা। এই সম্পর্ক রক্তের চেয়ে ঢের বেশি শক্ত, ঢের বেশি গভীর। আর কখনো আমার কথা ভাবিস না। শান্ত হলো মেঘ। অনেকক্ষণ ধরে মাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখল। তার মায়ের এই উষ্ণতার মাঝে সমস্ত দুঃখ গলে গিয়ে হারিয়ে যাবে নিশ্চয়ই। বুকের গভীরে জমে থাকা কষ্টের পাহাড় কিছুটা হালকা হতেই ধীরে ধীরে উঠে বসল মেঘ। চোখের লালচে ছাপ এখনো রয়ে গেছে, কিন্তু মায়ের স্পর্শে যেন একটু শান্তি ফিরে এসেছে হৃদয়ে। রাহেলা বেগম খাটের পাশে রাখা টেবিল থেকে
খাবারের প্লেট তুলে নিলেন। মৃদু হাসি ফুটল তার ঠোঁটে। এক মা যে তার সন্তানের অভিমান ভাঙানোর সবচেয়ে সহজ উপায় জানে, সেটাই যেন প্রকাশ পেল তার চোখের গভীরে। প্লেটটা মেঘের সামনে এগিয়ে ধরে স্নেহভরা কণ্ঠে বললেন, একটু খেয়ে নে না মা, কষ্ট পেটে জমিয়ে রাখলে কিন্তু মনও ভারী হয়ে যায়। কোনো ভনিতা ছাড়াই মেঘ আদুরে ভঙ্গিতে মায়ের হাত থেকে খাবার তুলে নিল। প্রথম কৌতূহল ছিল না, ক্ষুধাও হয়তো তীব্র ছিল না, কিন্তু এই খাবারের মধ্যে যে ভালোবাসা লুকানো, সেটাই তার সমস্ত শূন্যতা মুছে দিচ্ছিল ধীরে ধীরে।